বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই করোনাকালীন যে আমাদের অনলাইন ক্লাস চলতেছে, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। ইতিপূর্বে আমরা জানো যে আমি আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা এই বিশ্ব পরিচয় এর আগে দুটো ক্লাস করেছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো এই তৃতীয় ক্লাসে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবে। তো প্রথমে আমি একটু বলে নিই যে গত যে দুটো ক্লাস হয়েছে, এই ক্লাস দুটো আসলে আমরা প্রথম ক্লাসটা ছিল আমাদের কিসের উপর? জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এবং জনসংখ্যার বৃদ্ধির হার সম্পর্কে জেনেছি, পাশাপাশি জেনেছি জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে। দ্বিতীয় ক্লাসটা ছিল আমাদের স্থানান্তরের উপরে, তাই না? স্থানান্তর কি, স্থানান্তর প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি, অভ্যন্তরীণ স্থানান্তর এবং আন্তর্জাতিক স্থানান্তর। তো ঠিক আছে, আজকে এই অষ্টম অধ্যায়ে আমরা আজকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি একটু বলে নিই যে জনসংখ্যার সংজ্ঞাটা আমি এর আগে বলেছিলাম যে একটা দেশের বা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যে লোকজন বসবাস করে তাকে আমরা বলেছিলাম লোকসংখ্যা বা জনসংখ্যা, ওই দেশের জনসংখ্যা। পাশাপাশি যদি আমরা বলি যে একটা দেশের প্রকৃতি থেকে যে সম্পদ আমরা পাই বা পেয়ে থাকি, ওই সম্পদকে আমরা কি বলতে পারি? ঠিক ধরেছ, এই সম্পদকে আমরা বলতে পারি প্রাকৃতিক সম্পদ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদ। তোমরা একটু পাঠের শিরোনামটা সবাই খাতায় লিখে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি। বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ। সবাই লিখে নিয়েছো? ওকে। তো আমরা জনসংখ্যার সংজ্ঞা জানলাম, পাশাপাশি প্রাকৃতিক সম্পদ কি এটা জানলাম। এখন এই যে প্রাকৃতিক সম্পদ, একটা দেশের প্রাকৃতিক সম্পদ কি অমূল্য একটা সম্পদ, তাই না? মহামূল্যবান। এই প্রাকৃতিক সম্পদ একটা দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই তিনটি ক্ষেত্রে কি একটা দেশকে কি করে? সমৃদ্ধ করে। প্রথমে আসি আমরা সামাজিক ক্ষেত্রে, তারপরে বললাম কি রাজনৈতিক ক্ষেত্রে, আরেকটা বললাম অর্থনৈতিক ক্ষেত্রে। তিনটা ক্ষেত্র, তাই না? একটা দেশের প্রাকৃতিক সম্পদ সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রেই কি খুব বিরাট একটা ভূমিকা পালন করে বা মূল শক্তি বলা হয়। সামাজিক দিক দিয়ে কীভাবে? যে সামাজিক সমৃদ্ধি নিয়ে আসে, এই প্রাকৃতিক সম্পদটা ওই দেশের সামাজিক সমৃদ্ধি নিয়ে আসে। পাশাপাশি আসি আমরা রাজনৈতিক ক্ষেত্রে কি করে প্রাকৃতিক সম্পদ? রাজনৈতিক ক্ষেত্রে একটা দেশকে বিশ্বে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করে। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনীতির একটা দেশের মেরুদণ্ড হচ্ছে কি অর্থনীতি, তাই না? অর্থনীতি, শিক্ষা যেমন মেরুদণ্ড, পাশাপাশি একটা দেশকে স্বাবলম্বী হতে গেলে তার অর্থনীতিকে কি হতে হয়? অনেক শক্তিশালী, মজবুত হতে হয়। তো এই অর্থনীতির ক্ষেত্রেও প্রাকৃতিক সম্পদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা বিশ্বে মানচিত্র তো সবাই দেখেছো, তাই না? বিশ্ব মানচিত্র, এই বিশ্ব মানচিত্রে দেখবে যে বৃহৎ কিছু রাষ্ট্র আছে বা দেশ আছে, যেমন কয়েকটি দেশের নাম আমি লিখছি এখানে।
কানাডা, কানাডা, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সৌদি আরব, ঠিক আছে, এরকম রাশিয়া আছে। এই দেশগুলো বৃহৎ রাষ্ট্র। তো দেখো এই যে এখানে যে দেশগুলোর নাম লিখলাম, এই দেশগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধশালী দেশ, তাই না? আমরা জানি কানাডা, যুক্তরাষ্ট্র এগুলো কি প্রাকৃতিক সম্পদ দিয়ে তারা তাদের শিল্পোন্নত দেশে তারা পরিণত হয়েছে। পাশাপাশি সৌদি আরবের কথা যদি আমরা চিন্তা করি, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে কি হয়, তাদের যে প্রাকৃতিক সম্পদ বা তেল সমৃদ্ধ দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, তাই না? এই দেশগুলো কি হচ্ছে, তাদের প্রাকৃতিক সম্পদ যে তেল রয়েছে, এই তেলটাই তাদের অর্থনীতির ভিত্তিকে কি অনেক মজবুত করতেছে। পাশাপাশি রাশিয়া অনেক খনিজ সম্পদে ভরপুর একটি দেশ। তারা তাদের কি করে, এই দেশগুলো কি করতেছে, তাদের প্রাকৃতিক সম্পদকে নিজেদের কাজে লাগিয়ে তারা কি করতেছে, বিদেশে এই যে তেল বিভিন্ন দেশে রপ্তানি করে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, পাশাপাশি দেশের অর্থনীতিকেও শক্তিশালী করতে ভূমিকা রাখছে। তো এখন আমরা জানলাম বিশ্বের দেশগুলো সম্পর্কে, এখন বাংলাদেশ সম্পর্কে আমরা একটু জানি। বাংলাদেশ, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ আমাদের দেশেও আছে। তো আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলোর নাম আমি এখন লিখতেছি, তোমরা একটু লিখে নাও। যেমন রয়েছে বনজ সম্পদ, আর কি রয়েছে, তেল, গ্যাস, গ্যাস বলতে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, তারপরে রয়েছে আর কি রয়েছে বলো দেখি, কয়লা, কয়লা রয়েছে, পাশাপাশি রয়েছে শিলা, তাই না, পাথর। এগুলো হচ্ছে আমাদের দেশের কি প্রাকৃতিক সম্পদ। তো এই যে প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলো আমরা কি করতেছি, ব্যবহার করতেছি। কিন্তু আমাদের দেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, তাই না, এই জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের এই জনসংখ্যার চাপটা প্রাকৃতিক সম্পদের উপরে অনেক বেশি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপরে যে জনসংখ্যার যে চাপ, এই চাপের প্রভাব সম্পর্কে আমরা একটু আজকে বিস্তারিত আলোচনা যাব। যে আমাদের প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা কি প্রভাব রাখতেছে, কি প্রভাব রাখতেছে, এই প্রভাব সম্পর্কে এখন আমরা একটা একটা করে আলোচনা করব। তো তোমরা একটু পোস্টারের দিকে লক্ষ্য করো। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করো, এখানে দেখো প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপের প্রভাব কোন কোন ক্ষেত্রে রয়েছে। এখানে 4টি ক্ষেত্র দেওয়া আছে। বনজ সম্পদের উপর চাপ, কৃষি জমির উপর চাপ, গ্যাস ও তেলের উপর চাপ, পানি সম্পদের উপর চাপ। এই 4টি চাপ নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত করে একটু আলোচনা করব। তো প্রথমে আসি আমরা বনজ সম্পদ। বনজ সম্পদ, আমাদের যে আবাসন খাত বা ঘর বাড়ি বানাই, আমরা তৈরি করি, এই আবাসন শিল্পে বনজ সম্পদের কি বিরাট একটা ভূমিকা রয়েছে। আমরা জানি যে আমাদের ঘর বাড়ি তৈরি করতে কি বনজ সম্পদ ব্যবহার করি, কাঠ দিয়ে দরজা জানলা ইত্যাদি আমরা তৈরি করি। আবার কি করি, এই বনজ সম্পদের দিয়ে আমরা বিভিন্ন ধরনের আমাদের কি আসবাবপত্র যেগুলো রয়েছে, ফার্নিচার, এগুলো আমরা তৈরি করে থাকি বনজ সম্পদ থেকে। যেহেতু জনসংখ্যা আমাদের দেশে অনেক বেশি, তাই এই বনজ সম্পদের উপর আমাদের চাপটাও অনেক বেশি, তাই না? তো আমরা এখন দেখব, এখানে দেখো যে বনজ সম্পদ আমরা কেটে কি উজাড় করে ফেলতেছি। আমাদের জনসংখ্যা যেহেতু বেশি, আমরা ব্যবহার করতেছি বেশি, গাছগুলো নিধন হয়ে যাচ্ছে বেশি,
ফলে কি হচ্ছে, বনজ সম্পদটা আমরা ধ্বংস করে ফেলতেছি। আমরা জানি যে একটা দেশের স্বাভাবিক বনভূমির পরিমাণ কত থাকার দরকার, 25 ভাগ, তাই না? 25 ভাগ স্বাভাবিক বনভূমি থাকার দরকার, কিন্তু বাংলাদেশে বর্তমানে আছে কত, 16 থেকে 17%। এই 16-17%, 25 থেকে 25 যেখানে থাকার কথা সেখানে আছে 16 বা 17%। এই 16-17%কে আমরা কি আমাদের বিভিন্ন প্রয়োজনে জনসংখ্যা আমরা কি করতেছি, এগুলো ব্যবহার করে বনকে আমরা ধ্বংস করে ফেলতেছি। ফলে কি হচ্ছে, বনজ সম্পদের উপর একটা বিশাল চাপ পড়তেছে। এই বনজ সম্পদ থেকে আমরা কি পাই, অক্সিজেন পাই, তাই না? গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। এই অক্সিজেন আমাদের গাছপালা বা বন থেকে আমরা পেয়ে থাকি। তো এই যে বনজ সম্পদ যখন উজাড় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন আমাদের পরিবেশের ভারসাম্য আর রক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি, হাইড্রোজেন সালফাইড, এই ধরনের কিছু কি রয়েছে, গ্রিন হাউস গ্যাস। তোমরা নাম শুনেছ নিশ্চয়ই, গ্রিন হাউস গ্যাস। এই বনজ সম্পদ উজাড় হওয়ার ফলে প্রকৃতির মধ্যে, বাতাসের মধ্যে কি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। গাড়ি ঘোড়া থেকে কার্বন মনোক্সাইডের গ্যাস বের হচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের বায়ুমণ্ডলের যে এই কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই ভূপৃষ্ঠের তাপমাত্রা যখন বাড়িয়ে যায় বা বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন কি হচ্ছে, পৃথিবীর যে মেরু অঞ্চলগুলো রয়েছে, এই মেরু অঞ্চলের যে বরফ রয়েছে, এই বরফটা কি তাপমাত্রা বৃদ্ধির ফলে ধীরে ধীরে গলে যাচ্ছে। গলে যাওয়ার কারণে কি হচ্ছে, পৃথিবীর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে সমুদ্র উপকূলীয় এলাকা, এই উপকূলীয় এলাকাগুলো কি জলে নিমজ্জিত হচ্ছে। এমনও গবেষণা আছে, বিজ্ঞানীরা ধারণা করেছেন যে আমাদের যে পার্বত্য এলাকা রয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকত বা উপকূলীয় এলাকাগুলো, একসময় এর 10 ভাগ পানির নিচে তলিয়ে যাবে। কী কারণে, ওই যে বরফ গলে যাচ্ছে, ওই বরফ গলে কি পানির উচ্চতাটা পৃথিবীতে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আবার কি হচ্ছে দেখো, এই যে সিএফসিতে কি হয় জানো, সিএফসি এর পূর্ণরূপ, এটাকে বলা হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। এটাকে সংক্ষেপে বলে সিএফসি। সিএফসি গ্যাসটা বের হয় কোথা থেকে, আমরা যে বাসায় ব্যবহার করি, ফ্রিজ, এসি, এগুলো থেকে এই গ্যাসটা বের হয়, সিএফসি। এই সিএফসি গ্যাসটা কি করতেছে, বায়ুমণ্ডলকে আমাদের দূষিত করতেছে। আবার পাশাপাশি দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যেটা বললাম, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা এই যে সিএফসি, কার্বন মনোক্সাইড, যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, এগুলো কি করতেছে, আমাদের যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে, এখানে দেখো আমি স্তরগুলো একটু দেখাই। বায়ুমণ্ডলের স্তরের মধ্যে রয়েছে, প্রথমটাকে আমরা কি জানি, ট্রোপোমণ্ডল। তারপরে স্তরটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। তো ট্রোপোস্ফিয়ারের পরে যে স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল রয়েছে, এখানে একটা স্তর রয়েছে ওজোন স্তর, এটাকে O3 বলা হয়, ওজোন স্তর। এই ওজোন স্তরে কি করতেছে, ওজোন স্তরে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা গিয়ে ওখানে কি বা গ্রিন হাউস গ্যাসগুলো গিয়ে সেখানে ফাটল সৃষ্টি করতেছে। ফাটল সৃষ্টি করার ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি এই ওজোন স্তরের কারণে কিন্তু আমাদের পৃথিবীতে আসতে পারে না। কিন্তু এই ধরনের গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড, এগুলো কী করতেছে, ওজোন স্তরটাকে ক্ষয় করে ফেলতেছে, ফুটো সৃষ্টি করতেছে। ফলে এই সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে বলা হয়, এই অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে আমাদের কি করতেছে, আমাদের শরীরের ত্বকের বিভিন্ন ধরনের চর্মরোগ সৃষ্টি করতেছে, ক্যান্সার জাতীয়, তাই না? তার মানে আমরা এটাকে বলতে পারি যে আমাদের একটা কি প্রকৃতির ভারসাম্য ধীরে ধীরে নষ্ট করে ফেলতেছে। কি কারণে আমরা নষ্ট করতেছি, এই বনজ সম্পদ ধ্বংস করার কারণে। তা
তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বনজ সম্পদের উপর জনসংখ্যা কিভাবে প্রভাব বিস্তার করতেছে। আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা যাব পরেরটাতে। পরেরটাতে দেখো বলা হচ্ছে কৃষি জমির ওপর চাপ। কৃষি জমি, তাই না? কৃষি জমি আমরা কাকে বলবো? যে জমিগুলোতে আমরা চাষাবাদ করে থাকি, এগুলোকে আমরা কৃষি জমি বলি। তো বাংলাদেশে বর্তমানে মাথাপিছু কৃষি জমির পরিমাণ, এটা একটু তোমরা লিখে নাও এই তথ্যটা। মাথাপিছু কৃষি জমি, বাংলাদেশে মাথাপিছু কৃষি জমি 0.25 একর বর্তমানে। এটা আগে বেশি ছিল যখন জনসংখ্যা কম ছিল। আবার এমন একটা জরিপ পাওয়া গেছে যে আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে যে গৃহস্থের 100 বিঘা জমি ছিল, এই 30 বিঘা পর এসে দেখা যাচ্ছে তার জমির পরিমাণ দাঁড়িয়েছে 10 বিঘা। তার মানে কি 30 বছরে তার জমির পরিমাণ 100% থেকে 10%-এ নামিয়ে এসে, তার মানে 10 ভাগের 1 ভাগে চলে এসেছে। তাহলে আমরা এটা থেকেই সহজে অনুমান করতে পারি যে কৃষি জমির ওপর আমাদের জনসংখ্যা কতটা প্রভাব বিস্তার করতেছে। হ্যাঁ, আমাদের জনসংখ্যার চাপ। কারণ আমরা জানি বাংলাদেশের জনসংখ্যা কত বর্তমানে? 16.47 কোটি, তাই না? এটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো এই যে জনসংখ্যা বেশি হওয়ার কারণে বা দিনে দিনে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের এই কৃষি জমির পরিমাণটাও কমে যাচ্ছে। পাশাপাশি আমরা যে ঘর বাড়ি তৈরি করতেছি, এই ঘর বাড়ি তৈরি করার কারণে আমাদের কৃষি জমির পরিমাণটাও ধীরে ধীরে কমে আসতেছে। আর একটা কারণ হচ্ছে শিল্পায়ন হচ্ছে, আর কি হচ্ছে? নগরায়ন হচ্ছে, নগরায়ন। এখন শিল্পায়ন আর নগরায়ন কি? শিল্প কারখানার যে প্রসার বা বিস্তার, এটাকে আমরা বলবো শিল্পায়ন। আর নগরায়নটা কি? নগরের সম্প্রসারণ। তো আমরা বর্তমানে দেখতেছি যে ঢাকা শহর যে আমাদের রাজধানী, এই ঢাকা শহরের আয়তন দিনে দিনে কি বেড়ে যাচ্ছে না? তার মানে কি নগরটা বেড়ে যাচ্ছে, এটাকে বলতেছি আমরা নগরায়ন। দিনাজপুরের কথা চিন্তা করো, দিনাজপুর আগে যা ছিল শহরটা, আমাদের ধীরে ধীরে কি একটু একটু করে চারিদিকে সম্প্রসারিত হচ্ছে। আর শিল্পায়ন, শিল্প কারখানার বিস্তার ঘটতেছে। আমরা দেখতে পাচ্ছি আগে যেমন সব ঢাকা কেন্দ্রিক বা গাজীপুর কেন্দ্রিক শিল্প কারখানাগুলো ছিল, এখনও আছে বেশিরভাগটাই, যে পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই শিল্প কারখানাগুলো বিকেন্দ্রীকরণ হচ্ছে। মানে ঢাকার বাইরেও অনেক শিল্প কারখানা অনেক ব্যবসায়ীরা তৈরি করছেন। কেন তৈরি করছেন? এখানে অনেক সুবিধা আছে। যেমন এখানে শ্রমিকের মজুরি অনেক কম, যোগাযোগ ব্যবস্থা ভালো, এই কারণেই শিল্প কারখানাগুলো এখন রাজধানীর বাইরেও চলে যাচ্ছে। তো যাও এই শিল্পায়ন এবং নগরায়ন এগুলো সম্প্রসারণের ফলেও আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে কি আমাদের জনসংখ্যা এই কৃষি জমির উপর একটা মারাত্মক চাপ সৃষ্টি করতেছে। কৃষি জমি যদি না থাকে, কমে আসে, তাহলে একসময় কি হবে? আমাদের যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এই কৃষির উৎপাদন যদি না বাড়াতে পারি আমরা, তাহলে তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে যাব, তাই না? এই জন্য কৃষি জমির পরিমাণ ঠিক রেখে কিভাবে শিল্পায়ন নগরায়ন করা যায়, এগুলো আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন। তো ঠিক আছে, এরপরে আমরা যাব গ্যাস ও তেল। 3 নম্বর পয়েন্ট আমাদের, গ্যাস ও তেলের উপর জনসংখ্যার চাপটা কীরকম, এটা আমরা এখন দেখব। আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করা হয় কোথায়? শিল্প কারখানায়, তাই না? এই শিল্প কারখানায় যখন পণ্য সামগ্রীগুলো তৈরি করা হয়, তখন সেখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কি? বিভিন্ন কাঠ ব্যবহার করা হয়, আর কি ব্যবহার করা হয়? তেল ব্যবহার করা হয়, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় শিল্প কারখানাগুলোতে। আবার বিদ্যুৎ উৎপাদনে আমাদের কি করা হয়? প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি আমরা। আবার কি করি? কয়লা ব্যবহার করি। তো আমরা জানি যে এই যে কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়,
আমরা সবাই জানি আমাদের দিনাজপুরের পার্বতীপুরে আছে, তাই না? পার্বতীপুরে যে কয়লা খনি রয়েছে, এই কয়লা খনি থেকে যে কয়লাটা উৎপাদিত হচ্ছে, এই কয়লা দিয়েই ওখানে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 250 মেগাওয়াট। এখানে 125 করে দুইটা ফেজ রয়েছে। আবার পাশাপাশি গ্যাস, এই গ্যাস দিয়েও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়। এখন এই যে বিদ্যুৎ, আচ্ছা, এই যে কয়লা আর গ্যাস সম্পর্কে আমরা জানি, এবার একটু তেল সম্পর্কে আমরা জানি। তেলটা কিভাবে ব্যবহার করা হয়? তেল দিয়ে আমাদের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই তেল দিয়ে আবার অনেক শিল্প কারখানায় কি তেলের ব্যবহার করা হয়। পাশাপাশি দেখো তোমরা এখানে সিএনজি, এলপিজি, এই গ্যাসগুলোর নাম তোমরা জানো, তাই না? সিএনজিতে কি হয়? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজিতে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর এলপিজিতে কি হয়? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এই যে সিএনজি অটোরিকশা ঢাকা শহরে প্রচুর চলে, তাই না? আমরা সবাই জানি। ঢাকার বাইরেও এখন চলতেছে এই সিএনজি। এই সিএনজি গ্যাস আমরা জনসংখ্যার চাপের কারণে সিএনজির ব্যবহারটা অনেক বেড়ে গেছে। পাশাপাশি এলপিজি, এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস দিয়েও আমাদের অনেকগুলো কি যানবাহন পরিচালনা করা চালানো। কারণ আমরা জানি এই সিএনজি এবং এলপিজি এগুলো তেলের থেকে অনেক সাশ্রয়ী, তাই না? যেখানে ডিজেলের দাম ধরো পার লিটার 65 বা 67 টাকা, সেখানে 1 ঘনফুট সিএনজির দাম মাত্র 40 থেকে 43 টাকা। এটাতে আমাদের অনেক সেভ হচ্ছে। এই জন্য আমরা এই গ্যাস নির্ভর হয়ে যাচ্ছে। আমাদের গাড়িগুলোকে, প্রাইভেট গাড়ি থেকে শুরু করে আমাদের যে গণপরিবহন আছে সবগুলোই গ্যাসের দিকে ঝুঁকতেছে বেশি করে, যেহেতু সাশ্রয়ী। এর ফলে আমাদের গ্যাসের উপরে একটা জনসংখ্যার চাপ পড়তেছে। এই গ্যাস একসময় কি যখন ব্যবহারটা বেশি হয়ে যাবে তখন একসময় গ্যাস তো নিঃশেষ হয়ে যাবে, তাই না? গ্যাসেরও তো একটা লিমিট আছে। আমাদের ভূগর্ভে যে গ্যাস সম্পদ রয়েছে এটাও তো যদি আমাদের সঠিকভাবে ব্যবহার করতে না পারি, এটাও একসময় কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। তখন আমাদের বিকল্প চিন্তা করতে হবে, বিকল্প জ্বালানির চিন্তা করতে হবে। তো যা হোক, এরপরে আমরা দেখব সর্বশেষ যে পয়েন্টটা আছে আমাদের এখানে কি পানি সম্পদের উপর চাপ। এই পানি সম্পদের উপর চাপ জনসংখ্যা কিভাবে চাপ সৃষ্টি করতেছে এটা এখন আমরা দেখব। পানির অপর নাম কি? জীবন, তাই না? পানি অপর নাম যেহেতু জীবন, তো পানি একটা মূল্যবান প্রাকৃতিক সম্পদ। কিন্তু আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে এই যে কলকারখানার যে বর্জ্য, এই বর্জ্যটা কোথায় যাচ্ছে? আমরা সরাসরি নদীতে ফেলতেছি। তোমরা হয়তো জানো অনেকে যে ঢাকার যে বুড়িগঙ্গা নদী রয়েছে, এই বুড়িগঙ্গা নদী যে প্রচুর পরিমাণ কলকারখানা, যেহেতু ওখানে অনেক বেশি ইন্ডাস্ট্রি, প্রচুর পরিমাণ বর্জ্য এসে পড়তেছে কোথায়? বুড়িগঙ্গা নদীতে। ফলে কি হচ্ছে? বুড়িগঙ্গার পানি দূষিত হয়ে বর্তমানে বুড়িগঙ্গার যে পানির রং, তোমরা যদি সদরঘাটে যেয়ে থাকো তো দেখবে ওখানে পানির রং কালচে হয়ে গেছে। ওখানে কোনো জীবন্ত প্রাণী আর দেখা যায় না। আগে তো প্রচুর মাছ পাওয়া যেত, এখন ওই বুড়িগঙ্গা নদীতে বিষাক্ত হওয়ার কারণে, পানিটা দূষিত হওয়ার কারণে সেখানে আর ওই রকম মাছ দেখা যায় না। মাছ তো বাঁচতেই পারবে না, তাই না, দূষিত পানিতে। তো আমরা পানি সম্পদকে এভাবে কি করতেছি? নষ্ট করতেছি বা দূষিত করতেছি। ফলে আমাদের সুপেয় পানি, পান করার উপযোগী পানির কি দুষ্প্রাপ্য হয়ে গেছে, তাই না? বিশেষ করে আমরা দেখি ঢাকা শহরে পানির বিরাট একটা সমস্যা। আমাদেরকে ওখানে গিয়ে প্রায় কি করতে হয়? আমরা যারা
বিভিন্ন জেলা থেকে যাই আমাদেরকে দেখতে হয় যে হয় ফুটানো পানি খেতে হয়, না ফিল্টার করা পানি, অথবা বোতলজাত পানি, তাই না? তো এই যে পানি নদীতে আমরা যে বর্জ্যটা ফেলতেছি, এই নদীর পানি দূষিত হচ্ছে, নদীর মাছ যেমন মরে আসছে, ওই পানিটা গিয়ে নদীর পানি গিয়ে আবার পড়তেছে কোথায়? একসময় সাগরে গিয়ে পড়তেছে। ফলে সাগরের পানিও ধীরে ধীরে কি দূষিত হয়ে যাচ্ছে। সাগরের যে প্রাণীগুলো রয়েছে সেগুলো এই দূষিত হওয়ার কারণে, পানি দূষিত হওয়ার কারণে সেগুলো কি মারা যাচ্ছে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সাগরে কাছিম সমুদ্র তীরে মরে থাকতেছে, আবার ডলফিন মারা যাচ্ছে, আবার কি ডলফিন আছে, আবার আমরা দেখলাম তিমি আছে। এই বড় বড় প্রাণীগুলো, অনেক বড় বড় প্রাণীগুলো কি এই দূষিত হওয়ার কারণে মারা যাচ্ছে। পাশাপাশি আমাদের প্রকৃতির যে ভারসাম্য, এই ভারসাম্যটাও একসময় কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই 4টি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করলাম যে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপের প্রভাব কি ইফেক্ট রাখলো। আমরা এই 4টে ইফেক্ট সম্পর্কে দেখলাম। এতে করে আমরা সহজেই অনুমান করতে পারি যে এই যে বাংলাদেশের জনসংখ্যা, ছোট দেশ হিসেবে জনসংখ্যা অনেক বেশি আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো যা হোক, এই সম্পদগুলোর উপর আমাদের কীরকম চাপ ফেলতেছে, এই চাপটা সম্পর্কে একটা আমরা মোটামুটি ধারণা পেয়েছি। তো ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব। তোমরা সকলেই তোমাদের খাতার মধ্যে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ, প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা জনসংখ্যার চাপের প্রভাবগুলি চিহ্নিত করো। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজটা ঠিকমতো করবে, করে বিদ্যালয় খোলার পর এগুলো আমি তোমাদের বাড়ির কাজগুলো দেখব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমি ক্লাস এখানে শেষ করছি। শেষ করার আগে আবার বলছি, তোমরা বাসায় থাকবে, যেহেতু করোনা মহামারী আমাদের এখনও কি বিদায় নেয়নি, এবং আগামীতে কবে বিদায় নেবে সেটা আমরা নিশ্চিত করে কেউ বলতে পারছি না। শোনা যাচ্ছে যে সামনে শীত মৌসুম আসতেছে, এই শীতে আবার করোনাটা কি বাড়তে পারে, তাই না? এই জন্য আমরা আরও বেশি কি সচেতন থাকব, স্বাস্থ্যবিধি সবাই মেনে চলব। আর আমার ক্লাসটি যেন সকল শিক্ষার্থীরা দেখতে পায়, এজন্য তোমরা কি করবে? বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এই ক্লাসটি দেখে সবাই কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।